এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। কোনো রকম বাস্তবের সাথে মিল থেকে থাকলে তার জন্য আমরা দুঃখিত। বাস্তবের সাথে সামান্যতম মিলও সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। দীপান্বিতা মিত্রনাথ পেশায় স্কুল শিক্ষিকা, নেশায় লেখিকা। সাহিত্য নিয়ে পড়াশোনার জন্য হোক বা নিজের অন্তরের ভাবকে বিস্তারিত উপস্থাপনের স্বার্থেই হোক, লেখা তাঁর অন্যতম পছন্দের বিষয়, শখ, ভালো লাগা সবটাই। সেই ভালো লাগাকে সঙ্গী করেই তাঁর কলম নিরন্তর এগিয়ে চলেছে। সূর্যতপা হল তাঁর প্রকাশিত এখনো অবধি একমাত্র বই। ঐতিহাসিক উপন্যাসের সম্ভাব্য মহারাজা হলেন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঝিন্দের বন্দি ইত্যাদি উপন্যাস আমাদের শুধু মনে ছাপই ফেলে না, ইতিহাসে আগ্রহীও করে তোলে। এছাড়াও ঐতিহাসিক পটভূমিতে লেখা কাল্পনিক বা ফিকশন গল্পের শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম হলেন প্রেমেন্দ্র মিত্র। তাঁর ঘনাদা চরিত্রের ভিন্ন স্বাদের গল্পের মধ্যে ইতিহাসের যে সূক্ষ্ম মিশেল রয়েছে তা তাঁর সুচারু লেখনী দক্ষতার পরিচয়। আজ তাই তাঁদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই দুঃসাধ্য প্রয়াস। আপনাদের ভালো লাগা, খারাপ লাগা সবই জানাবেন কমেন্ট বক্সে। অনুগ্রহ করে পুরোটা শুনবেন এবং পরিচিতের মধ্যে শেয়ার করবেন। আমাদের কাজ ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠে আজ আমাদের মধ্যে পেয়েছি ব্রতদীপ, সৌমেন, আরজে সৃজন, বুবাই, নীলাঞ্জন, পায়েল, দেবপ্রিয়া, অনিরুদ্ধ এবং সৌরেন্দ্র। সাউন্ড ডিজাইনে রয়েছে নীলাঞ্জন, প্রচ্ছদ, সৌরেন্দ্র। শুরু হচ্ছে দীপান্বিতা মিত্রনাথের কলমে শিবসদয় ও শিবাজি মহাপলায়ন কাণ্ড। তবে কি শেষ রক্ষা আর হবে না? এতদিনের স্বপ্ন কি এইভাবে কেউ কেড়ে নেবে? শত্রুপক্ষের ক্ষমতা যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এই প্রথম তাকে সাময়িক পরাজয়ের মুখ দেখতে হলো। তাই কি দুশ্চিন্তা আজ একটু বেশি? অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে তুলেছেন যে স্বরাজ ভূমি, তার সুরক্ষার আশঙ্কায় চিন্তিত শিববা রাজে, যাকে সবাই ছত্রপতি শিবাজি নামে সম্মান করেন। অন্ধকার কালো আকাশের মধ্যে মিটিমিটি আশ্বাসের ন্যায় তারাদের অস্তিত্ব বিরাজমান। মধ্যরাতের অন্ধকারের সমন যেন নীরব থমথমে করে রেখেছে সমস্ত চরাচর। এই বিনিদ্র রাতে পুনা দুর্গের ছাদে তিনি স্থির হয়ে দাঁড়িয়ে। সামনে তার গোটা পুনা প্রদেশ, যার ভবিষ্যতের চিন্তায় তিনি অস্থির। সহ্যাদ্রির দুর্গম পার্বত্য প্রদেশের সেই শক্তিশালী সেই দুর্গ তোরনা, যা দখল করবার সময় কতটুকুই বা শক্তি ছিল তার, কিন্তু ওই দৃঢ় প্রত্যয় আর দুর্দমনীয় সাহসের জোরেই ওই অতীব দুর্গম পথ পরিবেষ্টিত, ভয়ালো ভয়ঙ্কর খাত পরিবেষ্টিত পার্বত্য প্রদেশের দুর্গ দখল করতে তিনি বিচলিত হননি। নাই বিচলিত হয়েছিলেন রাজগড়কে দখলে আনতে। তোরনা থেকে ২৫০ ক্রোশ দূরে, যার ঘন অরণ্য ঘেরা আরও দুর্গম পর্বত মুড়ুম্বদের উপর নির্মিত। কোনো ক্ষেত্রেই কখনোই সেই ভয় নামক বস্তুটি বা দুর্ভাবনায় শঙ্কিত হয়ে যাওয়া ওনার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর প্রভাব বিস্তার করেনি। তবে আজ কেন এমন হচ্ছে? এতগুলো মানুষের ভবিষ্যতের আশঙ্কায়, দেশমাতৃকার সুরক্ষার চিন্তায়। তার এই মনন যন্ত্রণা তার অভিন্ন হৃদয় বন্ধু সভাসদরা ভালোই বুঝতে পারছিলেন। কিছুক্ষণ পরই পেছনে একটি গলার আওয়াজ পাওয়া যায়, এসাজি কঙ্কের, সঙ্গে রত্নাজি আর বাজিরাও পাসালকার। সকলেই অনভ্যস্ত তাদের রাজাকে এইভাবেই দেখতে। এগিয়ে গিয়ে শিবাজির পাশে দাঁড়িয়ে নিজের উদ্বেগ প্রকাশ করলেন এসাজি। শিববা রাজে, কিছু ভেবেছ? এই বিপদের হাত থেকে উদ্ধার হওয়া যায় কি করে? চকিতে ফিরে কিছুক্ষণ তাকিয়ে রইলেন শিবাজি। তাকিয়ে রইলেন সরাসরি এসাজির চোখের দিকে। তারপর উত্তর দিলেন, সেটাই ভাবছি এসা। যেভাবে মোগলদের ক্ষমতা লাফে লাফে বেড়ে চলেছে, তাতে দেখবে একদিন সব দখল করে নেওয়ার জন্য ওরা আরো মরিয়া হয়ে উঠবে। আদিল শাহের মৃত্যু আর শায়েস্তা খায়ের পরাজয়টা ঔরঙ্গজেবের গালে একটা সপাটে চর, বুঝলে রাজে? এই ক্ষোভেই ফুসছে সে। আর এটার জন্যই ওই মির্জা জয় সিংকে লেলিয়ে দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে। এগিয়ে এসে কথাটি বললেন বাজিরাও পাসালকার।
চিন্তায় আশঙ্কায় বেশ বিচলিত হয়ে। হ্যাঁ, আর সে সেটা দক্ষতার সঙ্গে বেশ এগিয়ে নিয়ে এসেছে। আর আমাদের অনেকগুলো দুর্গও দখল করে বসে আছে। আরও কিছু খারাপ ঘটবার আগেই আমি তার সাথে আলোচনা করব ঠিক করেছি। শিবাজির কণ্ঠে উদ্বেগ এইবার আরো প্রকট হয়। তিনি বলতে বলতে চঞ্চল হয়ে ওঠেন। দেশের স্বার্থের উদ্দেশ্যে করব বই কি, আর মাথায় বেশ কিছু পরিকল্পনাও আছে। তবে ভাবনার বিষয় এটাই যে যদি সে সম্রাটের স্বার্থ সিদ্ধির জন্য নিজের মতো করে কোনো বিপরীত পরিকল্পনা করে থাকে। সবার দিকে ঘুরে চোখে সেই দীপ্ত ধারালো দৃষ্টি নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ কণ্ঠে বলে ওঠেন শিবাজি। বলছি, তার আগে শিব সদাইকে খবর পাঠাতে হবে, তার ব্যবস্থা করতে। এই কথাটি বলবার সময় এবার শিবাজির মুখের ভাব যেন কিছু অন্যরকম লাগলো প্রত্যেকের। বিচলিত কণ্ঠে এসাজি বলে উঠলেন, কিন্তু সে তো এখন রানীমা সাইবাইয়ের সুরক্ষার স্বার্থে জিঞ্জির পথে। ওখানে একনাথের মন্দিরে পুজোর মানত আছে মায়ের, কিন্তু ওই স্থান তো এখন সুরক্ষিত নয়। তাই তাকে ডাকিয়ে আনলে তো বিপদ। শিব সদাইকে তলব দেওয়ার জন্য নয়, বরং কিছু খবর তাকে অগ্রিম জানানো প্রয়োজন। অবাক হচ্ছ? তাহলে বলছি শোনো। শিবাজির চোখে মুখে এখন সেই বুদ্ধিদীপ্ত হাসির ছোঁয়া। চোখ দুটো চকচক করে উঠেছে, যেন কোনো গোপন কিছুর সন্ধান পেয়েছেন তিনি। এগিয়ে গিয়ে সকলকে নিয়ে ছাদের মধ্যবর্তী একটি স্থানে বসলেন শিবাজি। অনেক সময় এখানে বন্ধুদের সাথে গল্প আলোচনায় বসেন তিনি। এরপর শিবাজি আর তার বন্ধু পরিষদের মধ্যে এক দীর্ঘ আলোচনা হয়। ঠিক হয় মির্জা রাজে জয় সিংয়ের সাথে বৈঠকের জন্য শিবাজি কালই তার ছাউনিতে যাবেন। তারপরেই উনি উঠে গিয়ে ছাদের একপাশে সরে যান। হাতে তালি দিয়ে জোরে 3 বার আওয়াজের সাথে সাথেই পাখির ডাকের নকলে দীর্ঘ ডাক দেন একটি সুতীব্র কণ্ঠে। রাতের আকাশের তারার মধ্য থেকে ধেয়ে আসে একটি সুবিশাল বাজ পাখি কিছুক্ষণের মধ্যেই শিবাজির বাম হাতের উপরে এসে বসে। সে যে বহুদিনের আজ্ঞাবাহক তা বলাই বাহুল্য। তাকে দেখা মাত্রই একটি উজ্জ্বল হাসির রেখা ফুটে ওঠে সকলের মুখে, বিশেষত শিবাজি মহারাজের। হাসি মুখে শিবাজির মুখ দিয়ে বেরিয়ে আসে, হীরা, তোর জন্য একটা কাজ আছে, করে দেখাতে হবে কিন্তু। জিঞ্জির পথে অপর প্রান্তে তখন রাতের অন্ধকারে ধীর গতিতে চলেছে কিছু অশ্বারোহী। 3টি পালকিকে আবরণ করে, নেতৃত্বে শিবসদয়, তার রাজমাতার সুরক্ষায়। রানীমায়ের সঙ্গে স্বয়ং কুমকুম রয়েছে। পালকির মধ্যে তাদের গল্পের হালকা আওয়াজ আসছে। বিভিন্ন কথোপকথন, ব্রতের নিয়মাবলী, কার্যকরী ফল লাভের বহু ঘটনা ইত্যাদি। দুলকি চালে চলছে পালকি। পাহাড় বন ঘেরা এই দুর্গম রাস্তায় সদা সর্বদা সতর্ক দৃষ্টি নিয়েই চলা বাঞ্ছনীয়। বাইরে তাই শিবসদয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছুকে চোখ বুলিয়ে নেবার পালা। মুঘল অধিগ্রহণ হয়ে যাওয়ার পর থেকে পুনে প্রদেশের বহু অংশে তাদের এবং বর্গীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। ছিনতাই, লুঠতরাজ, নারীদের উপর আক্রমণের মতো নিন্দনীয় কাজের কথাও কানে আসছে ঘন ঘন। শিবাজি যে শান্তির স্বরাজের স্বপ্ন দেখেছিলেন, তাকে ভেঙে দিতেই যে এসব এরা করছে তা বোঝা যায় খুব সহজেই। কিন্তু হারলে তো চলবে না, সবসময় সতর্ক থেকে এদের সঙ্গে লড়তে হবে। এত সহজে এদের হাতে সবকিছু ছেড়ে দিতে শিবাজি রাজ্যের কেউই রাজি নয়। শিবসদয় তো নয়, সে শিববা রাজের ভরসার মানুষ। তার উপর শিববা রাজের বিশ্বাস অনেক, তাকে তো পারতে হবেই। আপন মনে এসব ভেবে চলেছে শিবসদয়। হঠাৎই লক্ষ্য করে কালো কালো ছায়া মূর্তির মতো কতগুলো অবয়ব ধীরে ধীরে তাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। প্রায় কিছু বুঝবার আগে পিঠের তরবারির খোঁচা অনুভব করল শিবসদয়। বুঝতে অসুবিধা হয় না যে এরা মুঘলের সেই খান সেনারা। এ ব্যাপারে অনুমান তো ছিলই, কারণ এই সেনাবাহিনীর আড়ালে এরা এসব কাজ করেই আসছিল। কিন্তু স্বয়ং শিবাজির পরিবারের উপর এটা করতে দুঃসাহস করবে, তা বেশ আশ্চর্যের বিষয়। অবশ্য এদের কাছে কিছুই অসম্ভব নয়। শিবসদয় সহ বাকি অশ্বারোহীদের ঘোড়া থেকে নামতে তারা রীতিমতো ধমকে হুকুম করে। বাহকরা তখন পালকি নামিয়ে
থরথর করে কাঁপছে ভয়। প্রাণটা বুঝি গেল এইবার, আর নিস্তার নেই। এরা যে নিষ্ঠুর, এদের কাছে মায়া কেই বা আশা করে। শিবসদয় কি গর্দানের কাছে তরবারি ধরে একজন জিজ্ঞেস করে, কিরে, দলবল আর মেয়ে মানুষ নিয়ে এত রাত্রিরে কোথায় চললি? একনাথের মন্দির, মায়ের ব্রত আছে সেখানে কাল ভোরে। মা না, তোর মায়ের ব্রত পালন? এত রাত্রিরে বেরোলি তার জন্য? আমাদেরকে সুযোগ করে দিতে, তাই না? নিশ্চুপ শিবসদয়কে দেখে তাদের উল্লাস আরো বেড়ে যাচ্ছে। বলতে বলতে নিজেদের মধ্যে আরো সব অকথ্য ভাষায় তারা টিপ্পনি কাটতে থাকে। মশালের আলোগুলো যেমন তীব্র শিখায় জ্বলছে, শিবসদয়ের অন্তরেও তখন ক্রোধের আগুন জ্বলে উঠেছে দাউ দাউ করে। তার রানীমাকে নিয়ে ইয়ার্কি, এত স্পর্ধা দেখানোর সাহস করছে এরা তারই সামনে। কিন্তু এইভাবে মাথা গরম করে কিছু করলে পাছে রানীমা, কুমকুমু, বাকি মহিলাদের বিপদ বাড়তে পারে। তাই সে তখনও চুপ করেই থাকে। এইবার যখন ওই লোকটি কই দেখি তোদের মাকে, বলে রানীর পালকির দিকে এগিয়ে যেতে যায়, তখন শিবসদয় ছুটে গিয়ে পালকির মুখে বাধা দিয়ে দাঁড়ায়। এইবার সেই লোকটি ক্রোধে ফুঁসতে থাকা সাপের মতো ফুঁসে ওঠে। ছবল মারতে উদ্যত এইভাবে দেরিয়ে এগিয়ে যায়, শিবসদয়কে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। বাকিদেরও তখন পেছন থেকে জড়িয়ে গলায় তলোয়ার ধরে অন্য সৈন্যরা আটকে ফেলেছে। শিবসদয় সহ সকলের তরবারি তারা কেড়ে নিয়েছে ইতিমধ্যেই। সবাই নিরুপায় অবস্থায় পরিণতির অপেক্ষায়, আতঙ্কিত, চঞ্চল হয়ে ওঠে ভীষণভাবে। মাকে ছেড়ে দাও, মহিলাদের উপর কোনো খারাপ আচরণ করবে না দয়া করে, বলে আছড়ে পড়ে শিবসদয় সেই দলনেতার দিকে। কিন্তু সেই দুরাচারী মরিয়া সে কিচ্ছু শুনবে না, এমনই বদ্ধপরিকর যেন। আবারও দ্বিগুণ ধাক্কায় শিবসদয়কে সে সরিয়ে এগিয়ে যায় পালকিটির দিকে। পালকির দৌড়ে ঝুঁকে পর্দাটি সরিয়ে দেখে, ঘোমটা টেনে চারজন নারী তখন ভয়ে গুটিয়ে চতুর হাসিতে ফেটে পড়ে সে। তখন তার নজর চলে যায় তাদের মাঝের জনের দিকে। এই তবে শিবাজির রানী। পোশাকে তো তাই মনে হচ্ছে। লুলুপ হাতটি সে সবে বাড়িয়েছে কি বাড়ায়নি, তীব্র চিৎকার করে ফেটে পড়ে। পালকির ভেতরে অর্ধেক অংশটিতে মুখ থুবড়ে পড়ে যায় লোকটি। তার হাতের পাতাটি তখন কেটে গিয়ে রক্তের স্রোত বইছে। যন্ত্রণায় চোখ ঝাপসা হতে হতেই সে দেখে সামনে তার কোনো নারী মূর্তি নয়, বরং ঘোমটার আড়ালে বসে আছে জোয়ান সেনা চারজন, এবং পাশাপাশি পেছন থেকে তার পিঠ বরাবর এবার ছুরি ধরে স্বয়ং শিবসদয়। বাকিদের যারা আটক করেছিল তারা হকচকিয়ে যেতে সুযোগের সব ব্যবহার করে শিবাজির সৈন্যরা নিজেদের লুকোনো অস্ত্র বের করে ফেলে। নিমিষে পেছন করে প্রত্যেকেই ক্ষিপ্র গতিতে তাদের আটককারীদের আহত করতে শুরু করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই তাদের কবজা করে ফেলে। শিবসদয় এইবার সহাস্য মুখে ওই সেনাদলের প্রধানের উদ্দেশ্যে বলে ওঠে, আমার রানীমা ওখানে নেই হে সর্দার। আমি জানতাম তোমরা এই রকমই কিছু করতে পারো, তাই পথের মধ্যেই ওই গিরি পথে ঢোকার আগেই আমি রানীমার পালকি বদল করে দিই, আর আমাদের এই 4 পালোয়ানকে সাজিয়ে বসিয়ে রাখি ওখানে। তোমরা তো কখনোই সামনে থেকে আক্রমণ করতে জানো না, লুকিয়ে আসবে তোমরা, এটাই তো স্বাভাবিক। তাই তখন হয়তো আমাদের ঘিরেও ফেলতে পারো, তাই জন্য আগাম এই ব্যবস্থা, বুঝেছ? এটা শিববা রাজের রাজত্ব, এখানে এইসবের দৌরাত্ম্য চলে না। এটা বীর পালোয়ানদের দেশ, আমরা নারীদের সম্মান সবার আগে করি। রানীমার বাকিরা পেছনের ছোট পালকিতে রয়েছে, যেটা তোমরাও দাসীদের ভেবে আগে এগোলে না। এটাই করতে আমি জানতাম। এইবার বলো, যদি প্রাণে বাঁচতে চাও বন্দী হয়ে পড়ে থাকো এই অঞ্চলে, আর না হলে বেশি বাড়াবাড়ি করলেই কিন্তু এখনই গর্দান যাবে। সবকটাকে দড়ি দিয়ে বেঁধে ওই অন্ধকার পথের ধারের গাছগুলির সঙ্গে আটকে রেখে দিল শিবসদয়রা। তাদের সমস্ত অস্ত্র আগেই আটক করে নিয়েছিল। ফেরবার পথে তারা এই পথে আসবে না, সময়ের তারা নেই, তাই দীর্ঘ উল্টো পথটি ধরবে দিনের আলোয়। পথ চলতি একটি চেনা স্বরে শিবসদয় সতর্ক হয়ে যায়। ঘুরে আকাশপানে তাকাতেই দেখে তার দিকে ধেয়ে আসছে সেই বাজপক্ষী, শিবাজি মহারাজের অনুগত হীরা। হীরাকে দেখেই
শিবসদয় বুঝতে পারে নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ রাজে পাঠাতে চেয়েছেন, এবং ঠিকই দেখা যায় তার পায়ের কাছে একটি সন্দেশ, যেটা তাকে লেখা। পাঠিয়েছেন তার রাজে, তাকে সাংকেতিক কিছু তথ্যের প্রদান, যেটি দেখা মাত্রই শিবসদয়ের চোখ মুখ চঞ্চল হয়ে উঠল নিমেষেই। শুধু মুখ দিয়ে বলে উঠল, রাজে নিজে যাবেন সেখানে? মির্জা, রাজে, জয় সিং আর শিবাজি সেই ভয়ঙ্কর যুদ্ধের পরবর্তীতে আবার সামনাসামনি। পুরন্দরের দুর্গ আজ প্রায় দখলের পথে মুঘলদের হাতে। শিবাজি নিজেই তার বিশ্বস্ত কিছু পরিষদ নিয়ে তাই এই বৈঠকে সাড়া দিতে বাধ্য হয়েছেন। বিষয় আজ যুদ্ধ নয়, বরং শান্তি বজায় রাখাই এখন মূল আলোচ্য। আজ মির্জা রাজে নিজের সম্রাটের আজ্ঞা বহন করতে শিবাজিকে এক প্রকার তোষামত করেই অভ্যর্থনা জানিয়েছেন। তার কাছে রাজে নিজে এসেছেন, তার জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ, আর তা বারবার স্বীকার করতেও একটু কুণ্ঠিত নন। অপরদিকে শিবাজি এই ভয়ঙ্কর যুদ্ধের পরিণামে গোটা রাজত্বের বিপন্ন পরিস্থিতি নিয়ে ভীষণ ব্যাকুল ছিলেন। যে করেই হোক তা এই মুহূর্তে বন্ধ করা বিশেষ প্রয়োজন। কথোপকথন শুরু হয় দুজনের, এবং যার প্রথম বক্তব্যের অন্যতম বিষয় হল পুরন্দর সন্ধি, যাতে ঠিক হয় শিবাজি তার ৩৫টি দুর্গের মধ্যে ২৩টি মুঘলদের দিয়ে দেবেন। ৪০ লক্ষ আয় হওয়ার মাধ্যম যে পরগনাগুলি, তাও মুঘল অধিগ্রহণকৃত হবে। শিবাজি স্বতন্ত্র রাজা হিসেবেই রাজত্ব করবেন, কিন্তু তার পুত্র সাম্ভাজি মুঘল সাম্রাজ্যের ৫,০০০-এর মনসবদারী হিসেবে নিযুক্ত হবেন। কিন্তু এর পরবর্তীতেও কিছু শিবাজি আন্দাজ করেই রেখেছিলেন, তাই প্রসঙ্গ চলতেই উনি প্রথম কথাটি অন্যদিকে ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, মির্জা, তোমার পত্র যখন আমার হাতে এলো তখন থেকেই আমার মনে একটা বিষয় উকি দিচ্ছিল। এই যে আমাকে এখানে তলব দিলে, তার কি বিশেষ কোনো কারণ আছে, নাকি শুধু এই চুক্তি স্থাপনটাই এর একমাত্র উদ্দেশ্য? না 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 না, ছি 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 ছি, এ কি বলছেন রাজা? লড়াই করবার জন্য তো যুদ্ধক্ষেত্র আছেই, সেখানে যে আমরা দুজনেই পারদর্শী এটা তো সবার জানা। বরং আপনার আমার সম্পর্কে ধারণা বোধহয় একটু বেশিই ভালো, তাই না? আমি শান্তি প্রস্তাব নিয়েই আগ্রহী, তাই আপনাকে সবিনয় নিবেদন করেছেন। এইরূপ আচরণে হাসি মুখে উত্তর দিলেন জয় সিং। অত্যন্ত বলিষ্ঠ প্রত্যয় নিয়েই আবার প্রশ্ন করলেন শিবাজি, তাহলে বলো, এই নিমন্ত্রণের আসল কারণটা কি? এই সব কিছুর বাইরেও আর কি চায় তোমাদের সম্রাট? হ্যাঁ, কিছুই সেরকম বিশেষ অসাধ্য নয় রাজা। উনি চান ওনার ৫০তম জন্মদিনে আপনি স্বয়ং আগ্রা চলুন, ওনার সঙ্গে দেখা করতে আর কি। জয়সিংয়ের উত্তর একইভাবে বিনয়ী ও ভদ্র আচরণে সমৃদ্ধ। চোখ মুখ বিস্ফারিত, ক্রোধের আগুনে ফুঁসতে থাকা সিংহের মতো চেঁচিয়ে উঠলেন শিবাজি, কি? আমি আগ্রা যাব তার সঙ্গে দেখা করতে? তার এত দূর স্পর্ধা, আর ওনাকে বিশ্বাস করে আমি যাব তার কাছে, আমার শত্রুর ডেরায়? এতটা মূর্খ ভাবো আমাকে, হ্যাঁ? যে নিজের ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে এই শিবাজি কখনোই ভরসা করবে না, আর তাই তার কাছে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। জয় সিং জয়সিং চটপট উঠে গিয়ে শিবাজির হাত দুটো ধরে আন্তরিকভাবে বললেন, রাজা, দয়া করে এত ক্রুদ্ধ হবেন না। আমি আপনার সুরক্ষার দায়িত্ব পালন করব অক্ষরে অক্ষরে, আমি কথা দিচ্ছি। আর উনি বারবার বলেছেন আপনার কোনো ক্ষতির ইচ্ছে তার মনে নেই। আপনার যাতায়াতের সমস্ত খরচ উনি বহন করবেন। আপনার বা আপনার সাথীদের কোনো অনাদর বা কোনো রকম ক্ষতি হবে না, এটা ওনার প্রতিশ্রুতি রাজা। রাগান্বিত শিবাজি একইভাবে উত্তর দিলেন জোরালো কণ্ঠে, আমি বিশ্বাস করি না, কখনোই না, এ অসম্ভব, এটা একটা ষড়যন্ত্র, আমি নিশ্চিত। জয়সিং অবিচল অনুরোধে বলল, না 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 না, আমি কথা দিচ্ছি, আমি থাকবো আপনার সঙ্গে। যদি গেলে আপনার এই রাজত্বের উদ্ধার হয়, তবেও কি আপনি চাইবেন না রাজা? এইবার একটু স্থিত হয়ে বসলেন শিবাজি, গলায় তার দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। বললেন, এই জায়গায় আমি বারবার দুর্বল হয়ে যাচ্ছি। এই বোধ তোমার রয়েছে যখন, তখন ওর গোলামি করো কেন? হিন্দু হয়ে এটা তোমার বিবেকে বাঁধে না? প্রশ্নটি কাঙ্ক্ষিত, তবে কুণ্ঠা সর্বক্ষণের যেন। এইভাবেই জয়সিং বললেন, এর উত্তর আমি দিতে পারবো না রাজা।
এই প্রসঙ্গে কথা না বলাই ভালো। আপনি শুধু একবারটি চলুন আমার সাথে, নিজের স্বরাজের জন্য, নিজের লোকেদের জন্য দয়া করে চলুন রাজা। অন্তরের ইচ্ছের বিরুদ্ধে, নিজের আত্মাভিমানের বিপক্ষে তখন শিবাজির অন্তর বাহির স্বরূপ। কিন্তু স্বরাজ, সে তো সবার ঊর্ধ্বে, তার স্বার্থে তো সবই ত্যাগ করা যায়। উনি বলিষ্ঠতা এনেই বললেন এবারেও। বেশ, তবে তাই হবে। আমি আগ্রা যাব, দেখা যাক তোমার সম্রাটের আসল অভিসন্ধি ঠিক কি। প্রাণের ভয় শিবাজি কখনো করেনি। আমার অবর্তমানে রাজত্বের ভার তুলে নিতে পারবে এমন লোক তৈরি করে দিতে পারলে মৃত্যুকে বরণ করে নিতেও দ্বিধা করি না। তবে তোমাদের সম্রাটের এটাও জেনে রাখা উচিত যে শিবাজিকে পরাজিত করতে হলেও তার সামনাসামনি লড়াই করার ক্ষমতা থাকা উচিত। ছলনার আশ্রয় নিয়ে জয়লাভ করাটা কাপুরুষের চরিত্র। আচ্ছা ঠিক আছে, কবে যেতে হবে বলো। রাজা, তুমি আমাকে সঙ্গে নেবে না? কোনো বিপদ তোমাকে ছুঁতে পারার আগে আমি অন্তত তোমার সামনে গিয়ে দাঁড়াতে পারবো। আমায় কেন সঙ্গে নিচ্ছ না রাজা? নিয়ে চলো আমাকে, এইটুকু অনুরোধ রাখো আমার। কাতর মিনতি করতে করতে শিবসদয় শিবাজির পায়ে পড়ে গেল। চোখে তার জল। এক অসহায় পরিস্থিতিতে যখন তার কেউ ছিল না, তখন সেই সময় শিবাজির ছত্রছায়া না পেলে আজ হয়তো কোথায় ভেসে চলে যেত সে। কেউ তখন তাকে বিশ্বাস করেনি। তখন এই রাজে তাকে বিশ্বাস করে কাছে টেনে নিয়েছিলেন, নিজের ভাইয়ের মতো স্নেহ করে তৈরি করেছেন তাকে নিজ হাতে। আর আজ তার এই সংকট মুহূর্তে সে সঙ্গে থাকতে পারবে না তার রাজার, এই ভেবেই অস্থির হয়ে যাচ্ছে শিবসদয়। তাকে বুকে টেনে নিয়ে শিবাজি পাশে বসান, বলেন, মন খারাপ করিস না শিবসদয়, ভালো করে ভেবে দেখ, আমি না থাকলে এখানকার মানুষগুলোকে দেখভাল করবার জন্য তো কাউকে দরকার নাকি? সেই দায়িত্ব আমি তোকেই দিয়ে যাচ্ছি। একবার যাই, গিয়েই দেখি না কি হয় কি না হয়। তোকে তো সবটাই বুঝিয়ে দিয়েছি, কোন মুহূর্তে কি করতে হবে তা তুই তো সব জানিসই। আমি যদি আটকে পড়ি বা বন্দি হই, আমাকে বাইরে থেকে সাহায্য করার জন্য তো কাউকে প্রয়োজন নাকি? অত ভাবিস না। পরিস্থিতি অনুযায়ী নিজের বুদ্ধি ব্যবহার করতে পারাটাই আসল খেলা। নিজেকে ওইভাবেই তৈরি করতে হয়, বুঝেছিস? পরিকল্পনা অনুযায়ী এগিয়ে সব সময় সফল নাও হতে পারিস। পরিস্থিতি বুঝে নতুন পরিকল্পনা করে উদ্ধার হওয়াটাই আছে আসল বুদ্ধির পরিচয়। কিন্তু রাজা, আশঙ্কিত ব্যাকুল শিবসদয় জানে না কিভাবে প্রশ্ন করলে উত্তরের সন্ধান লাভ করবে সে। আর কোনো কিন্তু নয়, আমি আগামীকালই রওনা হচ্ছি আগ্রার উদ্দেশ্যে, শাম্ভাকে নিয়ে। আমার সাথে 10 জন বিশিষ্ট লোক থাকবে, আর তুই থাকবি এখানে। সাবধানে থাকিস আর দৃষ্টি সজাগ রাখিস। প্রয়োজনে তোকে ঠিক খবর পৌঁছে দেব। তারপরে যেটা বললাম, যেরকম পরিস্থিতি সেরকমই ব্যবস্থা। আশ্বস্ত করেন শিবাজি মহারাজ তার পরম স্নেহের শিবসদয়কে। সময় 17শ শতাব্দীর মধ্যভাগ, 1666। তপ্ত গ্রীষ্মের খরতাপে তখন চারিদিক দগ্ধ। শিবাজি যাত্রা করেছেন আগ্রা পথে। মাঝে যতটুকু খবর পাওয়া যায়, যা খুবই চমকপ্রদ এবং অভাবনীয়। ঔরঙ্গাবাদ শহরে মোঘল অধিগ্রহণ থাকা সত্ত্বেও সেখানকার প্রজারা রাজার দারুণ অভ্যর্থনা জানিয়েছেন। পথে উপড়ে পড়ছিল ভিড়, শুধু তাকে একটিবার দেখবার জন্য অগুন্তি মানুষের ভিড়ে রাজ্যের পথ ঘাট ভরে গেছিল। এই পর্যন্ত খবর শিবসদয় জানে, তবুও রাজার জন্য চিন্তায় তার মন মেজাজ কিছুই ভালো নেই। এদিকে তার অবর্তমানে দুর্গের সব দিকে নজর রাখার জন্য শিবসদয়কে তৎপর থাকতে হচ্ছে সদা সর্বদা। বিনিদ্র রাত তার এখন প্রায় রোজই। তাই দুর্গের চারিদিকে টহল দিয়ে সে একবার দুবার প্রতিদিনই ঘুরে বেড়ায়। সেই রাতেও সে দুর্গ পরিদর্শনে ব্যস্ত। আচমকাই এক প্রহরী অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছুর দিকে দৃষ্টি আকর্ষণ করায় তার। সে লক্ষ্য করে দুর্গের প্রাচীরের এক অন্ধকার প্রান্তে কিছু একটা নড়ে উঠল। মুহূর্তেই সতর্ক হয়ে আড়ালে লুকিয়ে পড়ে শিবসদয়। সতর্ক দৃষ্টিতে দেখতে থাকে কি বিষয় ঘটতে চলেছে আসলে। আর তারপরেই দেখতে পায় দুর্গের ছাদে এক এক করে উঠে আসছে কিছু আততায়ী। প্রায় 20 জন মতো উঠে পড়েছে তখন।
শিবসদয় খুব সন্তর্পণে উল্টো পাশে সরে গিয়ে ছাদের থেকে নিচে চোখ রাখল। দেখল নিচে আরও জনপঞ্চাস্ত হবে। আশ্চর্যের বিষয় এটাই যে এই খাড়া পর্বতের উপর খাঁচ কেটে তৈরি দুর্গের প্রাচীর বেয়ে আসাই এক দুঃসাধ্য ব্যাপার। এই খারাপ সময় শিবাজী মহারাজ নেই, সঙ্গে বিশিষ্ট লোকেরাও অনুপস্থিত। তানহাজির দায়িত্ব অন্য দুর্গ, তাই উনি এখানে থাকবেন না জানা কথাই। আছেন শুধু এসাজি আর সে। সবকিছুই তাহলে সুপরিকল্পিত। রাজের সন্দেহ তার মানে একদম সঠিক। ওদিকে রাজেকে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে সরিয়ে, আর এদিকে গোপনে তার ঘরের ভেতর হামলা চালিয়ে সব কিছু দখল করাবার পরিকল্পনা। ওখানেই তার মানে শিবাজীকে ক্ষতি করবার নির্ঘাত কোনো ছক কষছে ওই সম্রাট। এখন উপায়? অপর প্রান্তে ওই সময় দীর্ঘদিনের যাত্রা করে যখন আগ্রা পৌঁছেছেন শিবাজী, তখন তার অভ্যর্থনা করতে সম্রাটের দেখা নেই। শিবাজীর আন্দাজ সঠিক প্রমাণ হওয়ার এই প্রথম সূত্রপাত। মুঘল দরবারে তাকে নিয়ে যাওয়ার বদলে অন্যত্র একটি বাগানের মধ্যে তার সাথে প্রথম সাক্ষাৎ করতে আসেন আমেরের রাজা রাম সিং। তিনি সজ্জন ব্যক্তি, আলাপচারিতা ভালোই করেন, কিন্তু শিবাজীর মনের খটকা দূর হয় না। কিছু পরে তাকে যখন আগ্রা দুর্গে নিয়ে যাওয়া হয়, তিনি দেখেন সেটা সম্রাটের দেওয়ানি আম জনতার দরবার। মানে শিবাজীর কোনো আলাদা সম্মান দেওয়ার প্রয়োজনীয়তা সম্রাট বোধ করেননি। আবারও বোঝা যায় তার মনোভাব শিবাজীর প্রতি ঠিক কতটা বিদ্বেষপূর্ণ। এরপর যখন তিনি তার আনা উপহারগুলো সম্রাটের উদ্দেশ্যে পেশ করেন, তখন সম্রাট নিরুত্তাপ এবং কিছু না বলেই তাকে এবং তার লোকেদের নিয়ে গিয়ে দাঁড়াতে বলে দেন লোক মারফত ওই সাধারণ ৫,০০০ই মনসবদারদের সঙ্গে। প্রথমেই সেটা বুঝতেই ক্রোধের আগুনে ফেটে পড়েন শিবাজী। তিনি ওই দরবারে সমস্ত লোকজনদের সামনে চিৎকার করে ওঠেন, সম্রাটের দিকে তর্জনের নির্দেশ করে। আপনার এত দূর স্পর্ধা! আপনি একটি স্বাধীন রাজাকে আপনার চাকরি করা মনসবদারদের মধ্যে স্থান দিলেন কি মনে করে? হ্যাঁ, এইবার তার নিজের স্থান থেকে মুখ খোলেন সম্রাট ঔরঙ্গজেব। আপনি বৃথাই চড়ছেন শিবাজী। বরাবরই আপনি আমাকে অবমাননা করে গেছেন। আপনার রাজত্বের অনেকটা কিন্তু আমার দখলে, আর ভারতের সম্রাট আমি। আমার সাম্রাজ্যে আমার অধীন সবাই। আপনি সেখানে স্বাধীন হন কিভাবে বলুন তো? উত্তরে শিবাজী আরো ক্রুদ্ধ হয়ে উত্তর দেন, আপনি এই দেশের স্বঘোষিত মালিক হতে পারেন, কিন্তু এই দেশ আমাদের, বহিরাগত আপনারা। আমি কোনোদিনও আপনার অধীনে ছিলাম না, আর ভবিষ্যতেও থাকবো না। মুখে শ্লেষাত্মক হাসি টেনে সম্রাট বলে ওঠেন, এতটা নিশ্চিন্ত কিভাবে হচ্ছেন আপনি শিবাজী? ভবিষ্যৎ কে বলতে পারে? এখন এই মুহূর্তের পরেই যে কি ঘটবে বা ঘটতে পারে, তার কোনো আগাম খবর জানা আছে নাকি আপনার? সেই অসীম সাহস আর দুর্দমনীয় প্রত্যয় নিয়ে শিবাজী গর্জে ওঠেন, ঘটতে তো অনেক কিছুই পারে, সেই সব কিছুই আমার সঠিকভাবে জানা নেই যদিও। তবে আপনার উপস্থিতিতে যে অনেক কিছুই ঘটে যেতে পারে তা আন্দাজ করতে পারি। অন্তত যে নিজের ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে কারোর আপন নয়, এটা আমরা সবাই জানি। এর পাশাপাশি আমি কি করতে পারি বা পারবো সেই বিষয়ে আমার নিজের উপর সম্পূর্ণ আস্থা আছে, আর তাই এই মুহূর্তে আমি রাজদরবার পরিত্যাগ করছি। এখানে একজন স্বাধীন রাজাকে আপনি যথাযোগ্য সম্মান দিতে অপারগ, আর এটাও জেনে রাখুন কালই আমি আগ্রা থেকে চলে যাব। কটিলতাপূর্ণ হাসি আর ধরে রাখতে পারেন না সম্রাট, হেসে ফেলেন, বলেন, তাই নাকি? আপনি এতটা নিশ্চিত যে আপনি কালকেই আগ্রা ছেড়ে চলে যেতে পারবেন? অন্য কোনোভাবে আপনি আগ্রায় আটকেও তো যেতে পারেন। কোনো বিশেষ প্রয়োজন বা অন্য কোনো কিছু হতেও তো পারে। আত্মসম্মানে সচেতন শিবাজী দৃঢ় কণ্ঠ থেকে নির্গত হয়, কি করবেন? হ্যাঁ, কি করবেন? হত্যা করবেন আমাকে? অসন্তোষ ও অবমাননার স্পর্শে দগ্ধ ক্রুদ্ধ শিবাজীর হুঙ্কারে গোটা মুঘল দরবার স্তম্ভিত হয়ে যায় নিমেষেই। আমেরের রাজা রাম সিং ছুটে এসে তাকে সামলে নিয়ে নিজের মহলের দিকে রওনা দিতে দিতেই শিবাজী লক্ষ্য করেন ঔরঙ্গজেবের মুখের সেই কুটিল হাসি, আর তার বেরিয়ে যেতেই সম্রাট হুকুম দেন তার সৈন্যদের, নজর রাখা হয় যেন কড়া পাহারা দিয়ে, মহলের বাইরে যেন বেরোতে না পারে ওই অভিমানী রাজা শিবাজী।
দুর্গের সুরক্ষার জন্য তৎপর শিবসদয় তখন ছুটে অন্দরমহলের দিকে দৌড় লাগায়। রাজা বলেছিলেন, পরিস্থিতির সপক্ষে সেই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতাই আসল যোদ্ধার পরিচয়। এই মুহূর্তে এই বিপদের খবর সরাসরি বিপদ ঘণ্টা বাজিয়ে দিলে দুর্গের সকলে বিচলিত হয়ে যদি বাইরে এসে যায় তাহলে বিপদে পড়বে। ওইভাবে হবে না, তা শিবসদয় ভালোই আঁচ করতে পারে। এই মুঘল সেনাদের কাছে না জানি কি অস্ত্র আছে, না জানি এদের আর কি পরিকল্পনা। এদের উপস্থিতি বুঝতে পারা গেছে যে তা এদের জানতে দিলে চলবে না। এখন কিভাবে এই খবর সকলের কাছে পৌঁছানো যায় সেটাই বার করতে হবে। ভাবতে ভাবতেই তার বুদ্ধি খেলে যায়। একবার উৎসবের রাতে রাজা নাচ গানের অনুষ্ঠানে নিজে সেতার বাজিয়েছিলেন, গানও গেয়েছিলেন। তখন দুর্গের সবাই উপস্থিত ছিলেন। রাজা পরে গল্প করতে গিয়ে বলেছিলেন, বাদ্যযন্ত্রের থেকে এক একটা সুর মিলিয়ে অনেক রকম সংকেত তৈরি করা যায়। উনি দেখিয়েছিলেন আনন্দের, দুঃখের, গোপনীয়তা রক্ষা করার আর অপ্রত্যাশিত বিপদেরও। সুর তার মনে আছে, কিন্তু বাজাতে তো সে ভালো পারে না। কিন্তু কুমকুম পারে। হ্যাঁ, কুমকুম পারে। কুমকুম শিখেছিল সেই সব সুরগুলো। আর দেরি করে না সে, ছুটে নিজ কক্ষে গিয়ে কুমকুম তার স্ত্রীকে সেদিকে সবটা জানিয়ে বলে, দেখ কুমকুম, এখন বিপদ সংকেত বাজালে শত্রুরা সতর্ক হয়ে যাবে। তাদের জানতে দেওয়া যাবে না যে আমরা জেনেছি তাদের আগমনের কথা, কিন্তু বাকি সবাইকে তো খবরটুকু দিতে হবে। কুমকুম তখন মাটিতে বসে রানীমার একটা পাণ্ডুলিপি নকল করে দেওয়ায় ব্যস্ত ছিল। শিবসদয়ের চাঞ্চল্য দেখে আর তার কথা শুনে সে কাজ ফেলে উঠে দাঁড়ায়। মনে মনে সেও চঞ্চল হয়ে ওঠে। অস্থির কুমকুম উত্তর দেয়, কিন্তু কি করে? এই আওয়াজ তো তারাও টের পেয়ে যাবে। প্রতিউত্তরে শিবসদয় বলে ওঠে, তারা টের পাবে, কিন্তু এটা যে বিপদ সংকেত সেটাকে আড়ালে রাখতে হবে। ওরা বুঝতেই পারবে না। বুঝতে পারবে এই দুর্গের অধিবাসীরাই শুধু। তুই চল, ভেতরের গোপন পথ দিয়ে রাজার ঘরে যেতে হবে। ওখানে গিয়ে তুই রানীমাকে নিয়ে রাজার সেতারটাতে ওই সুরটা বাজা। আমি জিজামা সহ বাকি যতজন মহিলাকে পারি গোপন ঘরে আনবার ব্যবস্থা করছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। দুজন দুই প্রান্তে গোপনে ছুটে যায় তৎক্ষণাৎ। কুমকুম রানী সাইবাইকে নিয়ে সেতারের সুর তুলে দেয় একটি সাংকেতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে, আর শিবসদয় ছুটে বাকিদের উদ্দেশ্যে। সেই সুর অর্ধেক কাজ করে দেয়। দুর্গ অধিবাসী বুঝে যায় কিছু বিপদ অবশ্যম্ভাবী। এই রাজত্বের সবাই এইভাবে সতর্কতা অবলম্বন করতে, উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে আর শিবাজী মহারাজের ছোট বড় কথা সমান গুরুত্বে গ্রহণ করতে অভ্যস্ত। তারা জানে রাজের বলে দেওয়ার সবকিছুই কখনো না কখনো কাজে ঠিকই লাগবে। এই ভেবেই রাজে আগেই জানান দিয়ে দেন। দুর্গের অভ্যন্তরের ব্যবস্থাও এমনভাবে করা যেখানে ঘরের ভেতর দিয়ে যাতায়াত করবার গোপন পথ রয়েছে, আর সেই সব পথ গিয়ে মিশেছে একদম পাতাল ঘরের একটি গোপন ঘরে। প্রায় সবাই তাদের কক্ষ থেকে গোপনে বেরিয়ে খুব সতর্ক হয়ে ওই পথ ধরে চলতে শুরু করে দেয় তৎক্ষণাৎ। বাকি সৈন্যরা ব্যবস্থা নিতে শুরু করে সামনাসামনি যদি লড়াই করতে হয় তার জন্য। শিবসদয় এসাজিকে ওই ঘরের মুখ্য দরজায় রেখে নিজে ছোটে অন্যদিকে, কারণ জিজামা আছেন, রানীমা, কুমকুম, বাকি মহিলাদের সুরক্ষা বিরাট ব্যাপার। শিবসদয় পৌঁছে যায় সৈন্যদের এক দলের কাছে। মুখের আওয়াজে সংকেত পাঠিয়ে দেয় বাকি সৈন্যদের জন্য, যে করেই হোক দুর্গ মধ্যস্থ স্থানে ওই মুঘল সেনাদের ঘিরে ফেলতে হবে চারদিক দিয়ে। চারদিক দিয়ে গোল হয়ে শিবসদয়রা এগোতে শুরু করে। প্রায় 60 জন মুঘল সেনা তখন শিবাজির দুর্গের মধ্যে উপস্থিত। শিবাজির অবর্তমানে ঘুমন্ত অবস্থায় কবজা করা সহজ হবে বলেই এত কম সংখ্যক লোক তারা পাঠিয়েছে। এদের কাজ কোনোভাবে দুর্গ দখল নিয়ে দুর্গের দরজা ভিতর থেকে খুলে দেওয়া। একবার দরজা খুলে বাকি সৈন্যরা দলবদ্ধভাবে আক্রমণ করতে পারলে দুর্গ দখল করতে খুব বেশি সময় লাগার কথা নয়। শিবসদয় ভাবে এদের ঘিরে ফেলে মারামারি করার ফল খুব একটা লাভের হবে না। এরা অনেক বেশি শক্তিশালী, আর সংকেত পাঠিয়ে এরা যে আরও অনেক সৈন্য আনতে সক্ষম হবে না তাও বা কে জানে। বা তারাও হয়তো দুর্গের কাছেই অরণ্যে লুকিয়ে আছে, তাই এতে বিপদ আরও বাড়বে। তার চাইতে যদি এদের অজ্ঞান করে দেওয়া যায় কেমন হয়। আর এটা ভেবেই সে ব্যবস্থা করবার ছক নিমেষেই কষে ফেলেছিল কিছু আগে। তাই এদের এলাকায় এক বিশেষ ধরনের গাছ পাওয়া যায়, যার সেবনে তৎক্ষণাৎ মূর্ছিত হওয়া সম্ভব। কিন্তু এরা তো আর তা সেবন করবেন না, বা কোনো শত্রুকে সেটা করানো সম্ভব নয়। কিন্তু ওই গন্ধকে আটকানো কারোর সাধ্যে নেই।
ওই গাছের পাতার গন্ধেও একই ফল পাওয়া যায়। আর যদি সেটা পুড়িয়ে দেওয়া যায় তাহলে তো কতদিনে মূর্ছা কাটবে তা বলা মুশকিল। নিজের মনেই হেসে ফেলে শিবসদয়। এই পরিকল্পনা করেই তবে রাজা ওই গাছের শুকনো পাতার গোলকগুলো তৈরি করতে শিখিয়েছিলেন। ওগুলোতে আগুন দিয়ে ছুড়ে দিলেই কাজ হাসিল। যেমন ভাবা তেমন কাজ। শত্রু সৈন্য তখন সন্তর্পণে এগোনোর পরিকল্পনায় যথেষ্ট ব্যবস্থা করে এসেছে তারা, অস্ত্র শস্ত্র নিয়েই। কিন্তু এই চমৎকার গোলকের রহস্য তারা জানে না। শিবসদয়রা চারদিকে বিভক্ত হয়ে প্রত্যেকে একটি করে ওই গোলক তীরের ডগায় গেঁথে নেয়। তারপর নিজেদের নাক মুখ বন্ধ করে নেয় আগাম, পাছে নিজেরাই না অজ্ঞান হয়ে যায়, তাই এই সতর্কতা। তারপর আগুনে ওই গোলক সহ তীর নিক্ষেপ করে ছুড়ে দেয় মাটি বরাবর সৈন্যদের দিকে। তাদের গায়ে লাগিয়ে তো কোনো লাভ নেই, এগুলো জ্বলতে থাকতে দিলেই কাজ হবে। ছুড়ে দেয় শিবসদয়রা একের পর এক তীর শত্রুদের সম্মুখে। চারদিক দিয়ে ক্রমাগত জ্বলন্ত তীর ছুটে আসছে দেখেই মুঘল সেনারা সতর্ক হয়ে ওগুলোকে কাটতে উদ্যত হয়ে পড়ে। তারা ভেবেই নেয় ওদের বিদ্ধ করতেই ওগুলো আসছে, আর সেগুলো ছিটকে ছিটকে এদিক ওদিক মাটিতে পড়ে যায়, কিন্তু জ্বলতে ঠিকই থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু হয়ে যায় সেই তীরের ডগার জ্বলন্ত গোলকে। এক এক করে মূর্ছিত হয়ে মাটিতে পড়তে শুরু করে সৈন্যরা। এরই মাঝে শিবাজির কিছু সৈন্য গিয়ে ওই দুর্গের ছাদের দড়ি খুলে দিয়ে আসে। অতিরিক্ত সুরক্ষার জন্য তীরের কবচের বেড়াও চারিদিকে পুঁতে দিয়ে আসে তারা আরো উঁচু করে। সবকটা যখন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে তখন শিবসদয় একটুক্ষণ অপেক্ষা করে থাকে নিঃশব্দে। তারপর সবার উদ্দেশ্যে জোর গলায় বলে ওঠে, চলো সবাই, সবকটাকে বন্দি করে ফেলতে হবে এবার। হর হর মহাদেব। রাজগড় দুর্গে অন্ধকার গোপন কারাগারে বন্দী মুঘল সেনাদের সামনে শিবসদয় ও এসাজি দাঁড়িয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবার উদ্দেশ্যে। মনে অগুন্তি প্রশ্নের ভিড়, সঙ্গে উদ্বেগ, দুশ্চিন্তা চরমে। কোন রকম চালাকি না করে সোজা ভাষায় জানাবি কি তোদের সম্রাটের উদ্দেশ্য। শিবাজি রাজা যখন শান্তি কামনা করে পুরন্দর সন্ধি করে ফেলেছেন, যখন উনি স্বয়ং আগ্রা গেছেন তোদের সম্রাটের নিমন্ত্রণে তাঁর জন্মদিনে, তখন এই লুকিয়ে হামলা চালানো হলো কেন? কি নির্দেশ পেয়েছিস বল? রীতিমতো ধমকে উঠলেন এসাজি বন্দী মুঘল সেনাদের শীর্ষ অধিকারীর সামনে। একদিন পর তাদের হুঁশ ফিরেছে। হাত পা বাঁধা অবস্থাতেই তাদের জিজ্ঞাসাবাদ করা ঠিক হবে বলেই সিদ্ধান্ত নিয়েছিল এসাজি আর শিবসদয়। উত্তর আসে সেই সেনানায়কের গলায়, আমরা কিছুই জানি না। আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল শিবাজির দুর্গে হামলা চালানোর জন্য, আর যতটা সম্ভব যা পাওয়া যায় জবরদখলের জন্য, যাতে যাতে শিবাজিকে কোণঠাসা করা যায়। এত অনভিপ্রেত বিষয় জানবার পর ভাবলেশীন অভিব্যক্তি ছাড়া কিছুই আসতে পারে না। কিন্তু সংকটের মুখে উত্তেজনা হয় অধিক। ব্যাকুল মানুষ তখন ছটফট করে ওঠে। ঠিক সেই রকম অবস্থায় এসাজি আর শিবসদয় সমস্বরে বলে ওঠেন, কিন্তু কেন? শিবাজির উপর কি তাহলে কোনো চক্রান্ত করা হয়েছে এই আগ্রা নিমন্ত্রণের আড়ালে? আবারও উত্তর আসে, আমি জানি না, ঠিক বিশ্বাস করুন, আমরা অত কিছু জানি না। তবে আমাদের দলে আর এক সেনাপ্রধান বলেছিলেন যে শিবাজিকে আর নাকি ফিরতে দেওয়া হবে না। মানে ফিরতে দেওয়া হবে না মানে কি? চিৎকার করে ওঠে শিবসদয়। এইবার সেই অধিনায়ক ভীত সন্ত্রস্ত গলায় বলে ওঠে, ওনাকে ওখানে বন্দি করে রাখবার ব্যবস্থা হয়ে গেছে, নজরবন্দি। আমেরের রাজা রাম সিং এর মহলে উনি নিজের ছেলে আর বন্ধু পরিষদ সহ বন্দি। হয়তো আরো কিছু খারাপ ঘটতে পারে। মাথার উপর আকাশ ভেঙে পড়বার মতো অবস্থা তখন সকলে। শিবসদয় ছটফট করতে শুরু করে দেয়, বারবার বলতে থাকে, আমি যেতে চেয়েছিলাম, আমি থাকতে চেয়েছিলাম। এই ব্যাপারটা আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম। রাজা শুনল না আমার কথা। আশঙ্কায় উদ্বেগে রাতটুকু সবে কেটেছে তখন।
এমন সময় এক অজ্ঞাত পরিচয় দূত এসে দাঁড়ায় শিবাজির দুর্গের প্রবেশপথে। তাকে ওই ভয়ঙ্কর পরিকল্পনার পর ঢুকতে দেওয়ার অনুমতি কিছুতেই দেওয়া হচ্ছিল না। শিবসদয় এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়াতেই দেখে পরিধানে সে হিন্দু মনে হচ্ছে, মুখ তার কাপড় দিয়ে ঢাকা। পরিচয় জিজ্ঞেস করতেই সে নিজের ঘোড়া থেকে নেমে সদাশিবের সামনে দাঁড়ায়, মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। শিবসদয় চিনতে পারে তাকে। সে সরোজ কুমার, সে মির্জা জয়সিং রাজের খাস লোক, সহকারী বলা যায়। যুদ্ধ পরবর্তী সময় একবার দেখা হয়েছিল তার সাথে। মানুষটিকে খারাপ লাগেনি শিবসদয়ের, বিশ্বস্ত লোক। তাকে দুর্গের ভিতরে নিয়ে গিয়ে বসানো হলো। এরপর এক দীর্ঘ গোপন কথোপকথন হয় সরোজ কুমারের সাথে শিবসদয় আর রেসাজির। শিবসদয় সরাসরি প্রশ্ন করে, আপনার এখানে আসার কি কোনো বিশেষ কারণ আছে সরোজজি? উত্তরে সরোজ কুমার বলেন, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা জানাতে ছুটে এসেছি এখানে। আমাকে মির্জা জয় সিং পাঠিয়েছেন, কিন্তু এটা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। বিশেষ করে আপনার এখানে যে মুঘল সৈন্য আছে তারা। অসন্তুষ্ট এসাজি গর্জে ওঠেন, কি বিশেষ কারণ? আর আপনার জয় সিংকে আমরা আর বিশ্বাস করি না। তিনি প্রতারক। তিনি নিজে কথা দিয়ে আমাদের রাজাকে আগ্রা যেতে রাজি করান, আর এখন আমরা জানতে পেরেছি যে রাজাকে নজরবন্দি করা হয়েছে তাঁরই ছেলে রাম সিংহের মহলে। এমনকি রাজাকে মেরে ফেলবারও ষড়যন্ত্র করা হচ্ছে। কুণ্ঠিত সরোজ কুমার আবেগের সঙ্গে বলেন, শান্ত হন আপনারা, দয়া করে কথা বলতে দিন। আপনারা যা শুনেছেন তা সম্পূর্ণ সত্য। শিবাজি মহারাজকে বন্দি করা হয়েছে। তাকে জয় সিংয়ের পুত্র রাম সিংয়ের মহলেই বন্দি করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ সঠিক, কারণ উনি আগ্রা দরবার ছেড়ে চলে যান এবং সম্রাটের কোনো কথাই তিনি শুনতে রাজি হন না। মেজাজে বিরক্তির সঙ্গে চেঁচিয়ে ওঠেন, তো তোমাদের সম্রাটের অনৈতিক দাবি কি তাকে মেনে নিতে হবে নাকি? অস্থির হয়ে ওঠেন সরোজ কুমারও। ছটফট করতে করতে বলে ওঠেন, আমাকে বলতে দিন দয়া করে। ওটা যে সম্রাটের একটি সুপরিকল্পিত চাল, সেটা অস্বীকার তো করতে পারি না। কিন্তু রাজা জয় সিং যখন কথা দিয়েছেন আর ওনার ছেলে রাম সিং যখন দায়িত্ব নিয়েছেন, তখন এখনো পর্যন্ত শিবাজির কোনো ক্ষতি হয়নি, আর আগামীতেও হবে না, এই কথা আমি বলতে পারি। জয় সিং তার ছেলেকে বারংবার চিঠিতে জানিয়ে দিয়েছেন যে করেই হোক শিবাজি মহারাজের সম্মান আর প্রাণের সুরক্ষা তিনি যেন করে যান। কিন্তু একটি বিষয় খুবই উদ্বেগের। চঞ্চল হয়ে ওঠে এসাজি ও শিবসদয় দুজনই। এসাজি বলেন, কি সেটা? তাড়াতাড়ি বলুন, সময় তো বেশি নেই। এমনিই তো এতদিন ধরে রাজা ওখানে আটকে রয়েছেন, ভাবতেই অস্থির লাগছে। সন্তর্পণে গলায় কিছুটা রহস্যের ভাব টেনে সরোজ কুমার বলেন, সম্রাটের একটি গোপন অভিসন্ধি কানে এসেছে রাজা জয় সিংয়ের। মনে মনে ছটফট করে ওঠে শিবসদয়। আর কি সেটা? সরোজ কুমার ধীরে ধীরে উত্তর দেন, উনি নাকি শিবাজি মহারাজ আর রাজা রাম সিংকে আফগানিস্তানের পথে কাবুলের উদ্দেশ্যে যে বড় সেনা পাঠানো হবে তাদের সাথে পাঠাবেন, ওখানকার ইউসুফ ফাজিও আর আফ্রিদিদের যে বিদ্রোহ হচ্ছে তা দমন করতে। এসাজির চঞ্চলতা প্রকাশ পায়। হ্যাঁ, তারপর? সরোজ কুমার আরো সতর্ক হয়ে ওঠে, আর ওই পথেই শিবাজিকে গোপন হত্যা করা হবে দুর্ঘটনার রূপ দিয়ে। বিস্ফারিত চোখে মুখে সমস্বরে চিৎকার করে ওঠেন শিবসদয় ও এসাজি। গলায় ভরসার ছোঁয়া এনে সরোজ কুমার বলেন, হ্যাঁ, কিন্তু তার আগে সম্রাট জয় সিংয়ের কাছে পুরন্দর সন্ধির বৃত্তান্ত চেয়ে পাঠিয়েছেন, আর রাজা ওখানেই বিলম্ব করে কিছুটা সময় বাঁচাবেন বলে ঠিক করেছেন। এটা গোপনে শিবাজিকেও জানানো হয়েছে, তাই যা করতে হবে এর মধ্যেই করতে হবে। শিবাজির হয়ে রাম সিং সাংকেতিক ভাষায় চিঠিতে জানিয়েছেন যে শিবাজি নিজে অসুস্থতার ভান করবেন আর অনুরোধ করবেন যাতে ওনার সঙ্গীদের ছেড়ে দেওয়া হয়। ওই সঙ্গীদের হয়তো সম্রাট ছেড়েও দেবেন, কিন্তু পথে কিছু ঘটবে না আশা করা ভুল হবে। তাই দ্রুত অনেকগুলো কাজ করতে হবে। ওনাদের রক্ষা আর পাশাপাশি শিবাজিকে ওখান থেকে বের করে আনা, দুটোই প্রয়োজন। উল্টো দিকে কিছুদিন পূর্বে রাম সিংয়ের মহলে বন্দি দশায় শিবাজি মহারাজ তখন বিহ্বল চঞ্চল অবস্থায়। ওনার সহায়তা করতে রাম সিং ও তার পিতা জয় সিং যার পর নাই প্রয়াস চালিয়েও কিছুতেই রাজি করাতে পারছেন না সম্রাটকে ওনার মুক্তির জন্য। কড়া পাহারা দিয়ে এক প্রকার কোণঠাসা অবস্থা তখন তার। আচমকা একদিন তার মাথায় সেই বুদ্ধি খেলে যায়।
তিনি সম্রাটকে জরুরি খবর পাঠান। তাতে তিনি জানান যে সম্রাটের আনুগত্য তিনি মেনে নিয়েছেন, কিন্তু তার সাথীদের যেন ছেড়ে দেওয়া হয়। অদ্ভুতভাবে সম্রাট তাতে রাজি হয়ে যান এবং তাদের ফেরত পাঠাবার সত্ত্বর ব্যবস্থা নেওয়া শুরু হয়। আপন মনে হেসে ফেলেন শিবাজি। উল্টো পাশে ঔরঙ্গজেবও কুটিল হাসি মুখে ছক কষবার জন্য আবারও লেগে পড়েন দ্রুতই। দুপাশের দুজনই ভাবছে একটি কার্যের আড়ালে অন্য আরও কি কি প্রত্যক্ষ বা পরোক্ষ কার্য আসতে পারে বা করা যেতে পারে, যাকে বলে শেয়ানে শেয়ানে কোলাকুলি। যথারীতি শিবাজির কথা মতো তার সঙ্গীদের ছেড়ে দেওয়ার দিন এসে যায়। তারা যাবার আগে সামনাসামনি শিবাজির সঙ্গে দেখা করবার সুযোগটুকুও পান না। দূর থেকে শুধু হাতের ইশারায় আশ্বস্ত করেন তাদের মহারাজ। সেই দিন থেকে মহারাজের শরীরটাও বড্ড খারাপ অনুভূত হওয়া শুরু হয়। অন্তত সেই খবর আগ্রা মহল ছড়িয়ে পড়ে। এদিকে শিবাজির সঙ্গীদের যাত্রাপথে সঙ্গে কিছু সৈন্য পাহারা দিয়ে তখন রওনা দিয়েছে রাজগড়ের দিকে। পাছে এরা কিছু বেগরবাই করে, তাই সৈন্যরা তাদের সমস্ত অস্ত্র নিজেদের কাছেই রেখে তাদের নিয়ে চলেছে। আগ্রা থেকে মালবা পর্যন্ত যাওয়ার মুখেই এক রাতে জঙ্গলে বিশ্রাম নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। রাত তখন গভীর, চারিদিকে মশালের আলোয় তাঁবু খাটিয়ে সব বিশ্রামরত। রাত আরও গভীর হচ্ছে। আসলে এই রাতে বিশ্রামের আড়ালেই শিবাজির লোকেদের খুন করবার পরিকল্পনায় মুঘল সেনারা তখন নিজ তাঁবুতে প্রহর গুনছিল। মিরাজি রাও, দত্তা ত্রিম্বক, রঘুনাথ রাও এটা কিন্তু প্রত্যেকে সেই ব্যাপারে অনুমান করেই ফেলেছিলেন। অস্ত্র তাদেরও লুকোনো কিছু রয়েছে। রাম সিংয়ের সাহায্যে সেটুকু তারা আনতে পেরেছে আর কি। আর শিববারাজে তাদের হাতের ইশারায় জানিয়েও দিয়েছিলেন সাবধান। হঠাৎই জঙ্গলি শূকরের আওয়াজ কানে আসে প্রত্যেকের। এই জঙ্গলি শূকর বাঘের চাইতেও ভয়ানক অনেক ক্ষেত্রে। এদের সামনে পড়লে পেট চিরে ফালা ফালা করে দেয় এরা নিমেষেই। হঠাৎ এরকম এতগুলো শূকরের ডাকে সব ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে নিমেষে। সব নিজের তাঁবু থেকে বেরিয়ে এসে তৎপর হয়ে ওঠে এই অনাগত আপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এমনিও ইসলামে হারাম গণ্য করা হয় এই শূকরকে। এদের এড়িয়ে যেতে এরা যা খুশি করতে পারে। আর কিছু ভাবার আগেই নিমেষেই ধুলোর ঝড় তুলে এক পাল জঙ্গলি শূকরের দল তাদের দিকে ছুটে আসছে। আর কিছু না ভেবেই যে যেদিকে পারে ছুটে পালাতে শুরু করে মুঘল সেনারা। রঘুনাথ রাওরা কিন্তু তা করেননি। তারা শুধু ওই আওয়াজ বরাবর পাশে সরে গেছিলেন। শূকররা সবসময় সোজা আক্রমণ করে, বেঁকে গিয়ে নয়। আর শূকরের আওয়াজের সঙ্গে ক্ষীণ শব্দে কতগুলো করতালির আওয়াজ তারা ঠিক শুনতে পেয়েছিলেন। এটা তাদের জানা, এটা তাদের রাজার শেখানো একটি সংকেত। শূকরের দল পার করতেই দেখা যায় পেছনে শিব্বা রাজের গোটা 50 সেনারা ঘোড়া ছুটিয়ে আসছে। আর তাদের সামনে স্বয়ং শিবসদয় নিজে। মুঘল সেনাদের চোখে ধুলো দিয়ে শিবসদয় তাদের সঙ্গে নিয়ে ঘুরতি পথে আগ্রা অভিমুখে পুনরায় অভিযান চালিয়ে দেয়। রাজাকে যে ফিরিয়ে আনতেই হবে। অপর পাশে শিবাজির শারীরিক অবস্থা ক্রমাগত অবনতি হচ্ছে। সেই খবরে সম্রাটেরও চিন্তাভাবনা সব ওলটপালট হয়ে যাচ্ছে। শিবাজি এখন বিছানা থেকে উঠতে পারছেন না, এমন দুর্বলতা তাকে জাঁকিয়ে বসেছে তা জানা গেছে। ওই পরিস্থিতিতেই উনি সম্রাটের কাছে অনুরোধ জানান যে তাকে যাতে গরিব অসহায়দের মধ্যে মিষ্টি, ফল, অন্যান্য খাদ্য একটু দান করবার অনুমতি দেওয়া হয়। সম্রাট এই ব্যাপারে কোনো বিরোধ করেন না, বরং নিজেই নিজের ভাবমূর্তি বজায় রাখতেই হয়তো সমস্ত ব্যবস্থা করে দেন। প্রতিদিন মিষ্টি ফলের বড় বড় পেল্লায় ঝুড়ি আসতে থাকে। প্রথমে শিবাজির কক্ষে তা নিয়ে যাওয়া হয়। উনি সেগুলিকে ছুঁয়ে নিজের আরোগ্য কামনা করে দেন। তারপর ওগুলো লোক মারফত উঠিয়ে নিয়ে যাওয়া হয় বিতরণের জন্য। তার আগে অবশ্যই পৌলাদ খানের সেনারা, যারা চারিদিক দিয়ে শিবাজিকে পাহারা দিয়ে রেখেছেন, তারা তদারকি করে দেন। এই চলতে শুরু করেছে বহুদিন ধরে, একই নিয়মে রোজ রোজ। এক রাতে এইরকমই ফলের ঝুড়িগুলো এসেছে। ভেতরে রামসিংয়ের খাস লোক পবন ছাড়া ঘরে আর কেউ নেই শিবাজির সঙ্গে। ফলের ঝুড়িগুলো সৈন্যরা নামিয়ে দিয়ে বাইরে চলে যায়। শিবাজি যেই সময় প্রার্থনা করেন তখন কেউ সামনে থাকে না। এটাই হয়ে আসছে। সেদিনও ব্যতিক্রম হয়নি। সেদিন খোলা ফলের ঝুড়িটার দিকে তাকিয়ে স্মিত অথচ উজ্জ্বল হাসি হেসে উঠলেন শিবাজি। ভেতর থেকে একটি হাত দেখা যাচ্ছে তখন শুধু। শিবাজি হাতটা বাড়িয়ে টেনে আনেন ভেতরের লোকটিকে। তারপরে হাসতে হাসতে তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, তুই আমাকে ছাড়া একদম থাকতে পারিস না।
আরে শিবসদয়, কি করে থাকবো রাজা? তোমায় ছাড়া যে আমার কোনো অস্তিত্বই নেই। তুমি থাকলেই আমি থাকবো। অনেকটা আবেগের অশ্রু মিশ্রিত কণ্ঠে বলে ওঠে শিবসদয়। আর তোর মধ্যেই আমি। শিবাজির কথা থামিয়ে দিয়ে শিবসদয় বলে ওঠে পুনরায়, এবার জলদি করো রাজা, তুমি ওই ঝুড়িতে ঢুকে পড়ো। আমি তোমার জায়গায় শুয়ে থাকছি। শুধু তোমার ওই হাতের সোনার বালাটা, ওটা আমাকে দাও। কেউ বুঝতে পারবে না। আমি তোমার মতন লম্বাও হয়ে গেছি, চুল গোফো তোমার মতনই রেখেছি। আর চাদর ঢাকা দিয়ে থাকবো তো, কেউ ধরতে পারবে না। পরে ঠিক বেরিয়ে গিয়ে আমি বাইরে দেখা করে নেব তোমাদের সাথে। সম্ভাজিকেও ঢুকিয়ে নেওয়া যাবে, উনি তো বাইরে যাওয়ার অনুমতি পান শুনেছি। রাম সিং গোপনে জানিয়েছেন বাইরে যে পথ দিয়ে দুর্গের বাইরে যাওয়া যায় ওখানে একটা কুঠুরি মতন আছে। সম্ভাজি ওখানে লুকিয়ে থাকবে রাম সিংয়ের সাথে। তাকে ঢুকিয়ে নিতে কোনো অসুবিধা হবে না। আজকে যে সৈন্যরা এগুলো নিয়ে যাবে তারা আমাদের সৈন্য, কিন্তু মুঘল সৈন্যের ছদ্মবেশ ধরে। চলো জলদি করো। গর্বে বুক ভরে যায় শিবাজি। তিনি শিবসদয়কে বুকে জড়িয়ে ধরে বলেন, শিবসদয়, তোর এত বুদ্ধি? এই নে, আমার হাতের বালাটা পর। চল, আমি এগোচ্ছি তাহলে। তুই কিন্তু দেরি করবি না। আমিও কিন্তু তোকে ছাড়া কোথাও যাব না। আশ্বাস দিয়ে শিবসদয় বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক পৌঁছে যাব। পবন আছে তো আমাদের সহায়তায়। তুমি চিন্তা করো না, তুমি সাবধানে এগো রাজা। হর হর মহাদেব। দীপ্ত কণ্ঠে শিবাজি বলেন, হর হর মহাদেব। ফলের ঝুড়িতে প্রবেশ করেন শিবাজি, আর তার মুখ বন্ধ করে দিয়েই হাতের তালি দিয়ে সৈন্যদের নির্দেশ দেয় শিবসদয়। আর তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে চটপট শিবাজির বিছানায় গিয়ে শুয়ে পড়ে গায়ের উপর চাদর টেনে দেয়। সৈন্যরা এসে ঝুড়িগুলি উঠিয়ে নিয়ে যায়। বাইরে পাহারাদাররা রোজ রোজ একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে দেখতে আর ভেতর থেকে দেখা প্রায় বন্ধই করে দিয়েছিল। সেই দিনও তাই হলো। বিনা দেখেই অনুমতি দিয়ে দিল ঝুড়িগুলি নিয়ে যাওয়ার। দুর্গের সেই গোপন কুঠুরি আসতেই রামসিং এসে সুযোগ বুঝে একটি ঝুড়িতে সাম্ভাজিকে তুলে নিলেন খুব সাবধানে। ঝুড়িগুলো বেরিয়ে গেল দুর্গের বাইরে বিনা বাধায়। ওদিকে আগ্রাতে শিবাজির কক্ষে সেই রাতেই ফৌলাদ খান নিজে এসে দুবার দেখে গেছেন শিবাজি ওইভাবেই ঘুমোচ্ছেন। পবন ইশারায় জানায় যে হ্যাঁ, তিনি ঘুমিয়েই আছেন। চাদরের বাইরে ওনার হাত আর সোনার বালাও দৃশ্যমান। সবই ঠিকঠাক দেখে নিশ্চিন্তে ফিরে গেছে। আবার পরদিন সকালে ওই ঘরে আবার যান ফৌলাদ খান, আর তখনও দেখেন শিবাজি ঘুমোচ্ছেন। কিন্তু পবনকে দেখে উনি চমকে যান। এ কি, এখনই যে পবন বেরিয়ে গেল তার সামনে দিয়ে, বলেও গেল শিবাজি ঘুমোচ্ছে, তাহলে এখানে আর একজন পবন কোথা থেকে এলো? সে তো পবনই ছিল যতদূর খেয়াল পড়ছে। ওই কাপড়, ওই বিরাট গোপ আর ওই মাথার টাক। ছুটে গিয়ে চাদর সরাতেই দেখেন কেউ নেই, শুধুই বালিশ। পবন নিজেও কাচুমাচু মুখ করে ঢোক গিলতে গিলতে বলল, উনি তো শুয়েই ছিলেন, গেলেন কোথায়? কিন্তু মনে মনে সে দিব্যি হেসে চলল। ভাবল, খাসা বুদ্ধি শিবসদয় ছেলেটার। কি সুন্দর তার মতো বেশ নিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে গেল। আবার টাকটাও নকল চামড়া দিয়ে সাটিয়ে নিয়েছিল মাথায়। তীব্র চিৎকারে চারিদিক খবর ছড়িয়ে পড়ল, শিবাজি উধাও। চারিদিকে সৈন্য ছড়িয়ে পড়ল, দক্ষিণের সমস্ত পথ আটকে দেওয়া হোক। আগ্রা থেকে মালবা হয়ে রায়গড়ের পথে মুঘল সেনাদের ঢল ছুটে চলল। লক্ষ্য শিবাজি, ধরতেই হবে তাকে যে করেই হোক। কিন্তু কোথায় শিবাজি? কোন পথে গেলেন তিনি? কেউ জানেন না। সেই রাতের পর শিবসদয় কিভাবে কোন পথ দিয়ে বেরিয়ে যায় তা অধরা রয়ে যায় মুঘলদের কাছে। বেশ কয়েক মাস পর রায়গড় দুর্গের সামনে নাগা সন্ন্যাসীদের ভিড় দেখা গেল। তাদের আর্জি তারা জিজা মাকে দেখবেন। অমন পুণ্যবতী নারী খুব কমই আছেন জগতে। সে সন্ন্যাসীদের সারা শরীর ভস্যে ঢাকা, চুলে জটাধারী প্রত্যেকে। মাও দর্শন দিলেন তাদের। সাধুসন্ত লোক বলে কথা, না হলে তার মনোকষ্টে তিনি তো এখন কারোর সাথেই কথা বলেন না তেমন। তার সন্তান কোথায় কে জানে। চোখে জল নিয়ে সন্ন্যাসীদের সামনে যখন জিজামা দাঁড়িয়ে, তখন একটি কণ্ঠস্বরে তিনি চমকে উঠলেন। মা, আমায় চিনতে পারছো না? মাও উত্তর করেন অবাক হয়ে,
না তো, কে আপনি বাবা? সহাস্য কণ্ঠস্বরটি বলে ওঠে, আমি তোমার শিববা মা। আর এই যে দেখো, তোমার কোলের ছেলে শিব সদয়, ওই যে রঘুনাথজি, মীরাজি, বাকি সবাই। অবাক হতবাক জিজামা তাও ওনার চেহারা চিনছেন না, শুধু এই কণ্ঠটি তার বড় আপন। তার নারী ছেঁড়া স্বরটি, ওটি সব মায়েরাই বেশ চিনতে পারেন, আর খুব সহজেই। বিশ্বাস হচ্ছে না? এই দেখো। জিজামা আনন্দাশ্রু নিয়ে বলে ওঠেন, তোরা তোরা এলি কি করে রে? কিভাবে ওখান থেকে এত দূর আসলি? শিবাজি উত্তর দেন হাসি মুখে, আমাদের ধরবে কিভাবে বলো তো? আগ্রা থেকে বেরিয়ে কিছুটা দূরবর্তী এক অরণ্যের প্রান্তে গিয়ে আমি আড়াল থেকে বাইরে আসি। আমার লোকজন সব আগে থেকেই সেখানে প্রস্তুত ছিল। রাম সিংয়ের কাছে আমি এই বিষয়ে কৃতজ্ঞ, উনি সব ব্যবস্থা করে রেখেছিলেন। কিন্তু শিব সদয় তখনও আগ্রার দুর্গে, তাকে তো আর ছেড়ে আসতে পারি না। দুশ্চিন্তায় ভোর অবধি অপেক্ষা করতে লাগলাম। ভোর হবার কিছু পর উষার প্রথম কিরণের মধ্যে দিয়ে দেখি খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা টাক মাথা লোক আমাদের দিকে আসছে। প্রথমটাই ঠিক চিনতে পারিনি, এই অরণ্যের মধ্যে কে আমাদের এই গোপন স্থানে আসতে পারে। সামনে আসতেই ওই মুখের হাসিটিকে আমি ঠিক চিনে গেলাম। ওটা আর কেউ না চিনলেও আমার বেশ চেনা, আমাদের শিব সদয়। ছদ্মবেশী হয়ে মুঘলদের ঘোলের পর ঘোল খাইয়ে ঠিক বেরিয়ে এসেছে। একটুও সময় নষ্ট না করে তারপর বেরিয়ে পড়লাম আমরা। কিন্তু মুঘলরা ভেবেছিল আমরা হয়তো যাব দক্ষিণের পথে, কিন্তু এখানেও আমাদের ছিল বিকল্প পরিকল্পনা। আমরা গেছিলাম উত্তরের দিকে, প্রথমে মথুরা, যেখানে সম্ভাকে রেখেছি এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে। তারপরে ঘুরে এলাহাবাদ, সেখান থেকে গোলকুন্ডা হয়ে রাজগড়ে। নিজেদের বেশভূষা অলঙ্কার সব লুকিয়ে গোপনে সাধুদের সাথে মিশিয়ে আমরা এই পথ ধরেছি। মুঘল সৈন্যদের তখন ভীষণ দুর্দশা, আমাদের খোঁজ করতে করতে তারা অন্য পথে চলে গেছে তখন। এবার শিবসদয়ের কাছ থেকে একটা ঝোলা নামিয়ে দেয় রঘুনাথজি। জিজাবাই জিজ্ঞেস করাতে শিবসদয় বলল, নতুন দেশ ঘুরে এলাম, তোমাদের জন্য কিছু নিয়ে আসবো না মা? এগুলো তোমাদের জন্য। হাসতে হাসতে জিজাবাই বললেন, কুমকুমকে ভুলিসনি তো বাবা? শিবসদয় কিচ্ছু বলে না মুখে, মুচকি হাসে শুধু। তুই পারিসও বটে। চল চল, এবার নিজের ঘরের ভেতরে চল সব। হাসতে হাসতে মা তাদের সন্তানদের নিজেদের ঘরে নিয়ে চললেন, খুশি মনে, শান্তিতে। গল্পের পরিশিষ্টতে লেখিকা নিজের এই গল্প সংক্রান্ত বক্তব্য রেখে গেছেন, সেটুকুও এখানে তুলে দেওয়া হলো। লেখিকা বলেছেন, গল্পটি সৃষ্টি করেছি যেই দিকগুলো মাথায় রেখে তার একটি ব্যাখ্যা আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে জানাতে আগ্রহী। প্রথমত, এই গল্প যেহেতু ভারতের ইতিহাসের গৌরবময় ব্যক্তিত্ব ছত্রপতি শিবাজিকে কেন্দ্র করে, তাই ইতিহাস নির্ভর সম্পূর্ণভাবেই। এখানে বহু তথ্য যা দেওয়া হয়েছে তা আজ হয়তো প্রকাশিত, কিন্তু বহু তর্কের জট পাকিয়ে অতলে হারিয়েছিল। ইতিহাস কিন্তু তাতে ছিলই, যেমন আজও আছে, কারণ ইতিহাস না তো সামান্য আর না তাকে বাড়ানো বা বিকৃত করা সম্ভব। ইতিহাস বরং একটা প্রমাণিত সত্য, অনেকটা বিজ্ঞানের মতো, মানে যা ঘটে গেছে আর যার ঘটে যাওয়া বিষয়ে নিশ্চিত না হওয়া অবধি বিতর্ক থাকতেই পারে, কিন্তু তাতে ইতিহাসের গায়ে আঁচ লাগে না, সে একই থাকে। তাই আমি আমার সাধ্য ও যোগ্যতা অনুযায়ী যতটা তথ্য পেয়েছি তার চিত্রের ছবি আপনারা গল্পের প্রয়োজনে পাবেন। যদুনাথ সরকারের হিস্ট্রি অফ জয়পুর, শিবাজি অ্যান্ড হিজ টাইমস, এই দুটি বইয়ের তথ্য এবং বহু হিস্টোরিক্যাল সার্ভে ডকুমেন্টস আমাকে সাহায্য করেছে। এইবার মতপার্থক্য থাকতেই পারে, আমার হাতে এখনও সেই তথ্য নেই। দ্বিতীয়ত, এই গল্পে কিছু নাটকীয় চরিত্র বর্তমান, যেমন শিব সদয়। সেই চরিত্র নিয়ে যেই অংশগুলো এই গল্পে আছে সেটা আমার সৃষ্টি, তাই সেখানে নাটকীয়তা আছে, কিন্তু ইতিহাস ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু নেই বলে বিশ্বাসী। একটি জায়গায় আমার নিজস্ব বদল আছে, যেখানে আমি শিব সদয়কে রাখতে গিয়ে সেই স্থানের ব্যক্তিটির নাম প্রকাশ করিনি।
উপায় ছিল না, না হলে গল্প হতো না। সেটা হলেন শিবাজির ভাই হিরাজি, যিনি এক প্রকার শিবাজির লুক অ্যালাইক ছিলেন। কোন জায়গা সেটা গল্প পড়লেই আশা করি বুঝবেন। শিবাজির স্ত্রী রানী সাইবাইয়ের মৃত্যু আগেই হয়ে যায়। সেটা হয়েছিল 1659 সালে, কিন্তু উজ্জ্বল নারী চরিত্র হিসেবে ওনাকে আমি রেখে দিয়েছি। ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাদের মতামত সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমার লেখার অনুপ্রেরণা। নমস্কারান্তে, দীপান্বিতা মিত্রনাথ। দৃশ্যমান এই বাস্তবের পাতা থেকে উঠে আসা একটি মেয়ে, নমনীয়, স্বপ্নচারিণী, নিষ্পাপ, সৎ চরিত্র। জীবনের জটিল ধাঁধার হিসেব মেলাতে গিয়ে বারবার অবোধ, নির্বোধের তকমায় নিজেকে দেখতে পায় যখন সে সম্মুখীন হয় এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত শক্তির সাথে, যা কিনা তার অপ্রত্যাশিত শত্রুদের বিরুদ্ধে সেরা হাতিয়ার। সেই অভাবনীয় লড়াই করা তার কি আদৌ সম্ভব হয় শেষ অবধি? আদৌ কি সে সেই অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পেতে সক্ষম হয়, যেই পথে সূর্যরশ্মির তেজের শোভায় সবকিছু উজ্জ্বল হয়ে ওঠে? পারে কি সে সেই আলোকে আলোকিত হতে? এইসব কিছুর গল্প নিয়েই সূর্যতপা। আজই সংগ্রহ করুন।